কলকাতা বা বাংলাদেশ যেটাই হোক, আমার মনে হয় এরকম রান্না বা এরকম মানে জিভের স্বাদ এটা পৃথিবীতে কোথাও নেই। ঢাকা বললে কোন গান মনে পড়ে আপনার? ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে। ঢাকা এবং কলকাতা দুটো শহরকে আমরা বলি তিলোত্তমা, আসলে কতটা? এই রে, সেটা খুব কঠিন একটা প্রশ্ন। তো সেই হিসেবে আমার ঢাকা আমার মাস্তানি জায়গা, আমার ভালোবাসার জায়গা। ঢাকায় যাওয়ার পর যেটা আমার প্রতিবার যেটা আমাকে টেনেছে, কলকাতাকে সবসময় একটা অদ্ভুত মিস্ট্রিয়াস একটা শহর হিসেবে আমি দেখি। জাদুর শহর বলি কিংবা উৎসবের শহর, মহানগরী মানে একটা মুগ্ধতা, একটা নেশা। ঢাকা কলকাতা দুই মহানগরের আছে নিজস্বতা, আছে অদৃশ্য এক মায়ার বাঁধন, যা ধরা দিয়েছে আমাদের গান, কবিতা, নাটক কিংবা সিনেমায়। ৩০০ বছরের কলকাতা, ৪০০ বছরের ঢাকার ঐতিহ্য। কিন্তু কেমন এই দুই মহানগরীর চরিত্র? কোথাও তো আমাদের আসলে অনেক মিল আছে, আবার কোনো কোনো জায়গায় দুটি শহরের একেবারে আলাদা ঢং এবং আলাদা রং। আর তাই নিয়ে আমাদের আজকের আলোচনা। আমি শবনম, আসামের শিলচর থেকে কলকাতায় আসি ২০০৫ সালে। আর আমি তানজির, সেই একই বছর প্রাণের শহর রাঙামাটি ছেড়ে উচ্চশিক্ষার জন্য এসেছিলাম ঢাকা। আর আপনারা দেখছেন ডয়েচে ভেলে বাংলার নতুন আয়োজন আমাদের কথা আমরা বলি। মহানগরীর নানা দিক নিয়ে কথা বলতে আজ আমাদের সাথে আছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজির তুহিন। আর কলকাতা থেকে যুক্ত হয়েছেন অভিনেতা ও পরিচালক ঋদ্ধি সেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। তুহিন, আপনাকে দিয়ে প্রথমে শুরু করছি আমাদের আলোচনা। আপনি তো জীবনের একটা বড় সময় কাটিয়েছেন ঢাকায়, আর আপনার গানে আমরা দেখেছি যে বারবার নগর জীবনের ঢাকার নানা দিক ফুটে উঠেছে। কিন্তু কি এমন আছে ঢাকার যা একজন শিল্পীর কাছে সবসময় নতুন বা প্রাসঙ্গিক মনে হয়? আপনার কি মনে হয়? যে যে শহরে জন্ম নিবে বা যে শহরে বেড়ে উঠবে, যার নারী পোতা হবে যে শহরে, সেই শহরটা পৃথিবীর যে দেশই হোক, সেই শহরটা তার নিজের শহর, তার একদম অস্তিত্বের শহর। তো সেই হিসেবে আমার ঢাকা শহর হচ্ছে আমার বেড়ে ওঠার জায়গা, আমার পরিগণ্ডি, আমার মাস্তানি জায়গা, আমার ভালোবাসার জায়গা। তো সেই জায়গা থেকে ঢাকাকে একদম অন্যভাবে আমরা ধারণ করি, প্রতিটা শহর যেভাবে মানুষ ধারণ করে। তা প্রতিটা শহরেই একটা সৌন্দর্য আছে, একটা নান্দনিকতা আছে, সেটার একটা গল্প আছে, কিছু কাহিনী আছে, যেগুলো একটা মানুষকে বেড়ে ওঠার সময় তাকে তার মনস্তাত্ত্বিক বিকাশে অনেকখানি সহায়তা করে এবং তাকে দখল করে নেয়। তো সেই হিসেবে ঢাকায় জন্ম নেওয়া আমি, তা ঢাকার ভালোবাসাটা আমার কাছে একটা অসাধারণ শক্তি। পৃথিবী যেখানেই থাকি না কেন, ঢাকায় ফিরলে আবার শক্তিশালী হয়ে উঠি, ভালোবাসা আপ্লুত থাকি। ঢাকার কথা তো শুনলাম, কলকাতা নিয়ে যখন আমরা কথা বলতে যাই, কলকাতার গানের মধ্যে আমরা সেই গড়িয়াহাটার মোড়, পার্ক স্ট্রিট, এই চেনা নামগুলো আমরা বারবার দেখি। আমরা যদি সিনেমা নিয়ে কথা বলি তখন আমরা মিছিল দেখি, হলুদ ট্যাক্সি দেখি। ঋদ্ধি, কলকাতার এমন দৃশ্যায়ন কি একঘেয়ে লাগে না আপনার কাছে, নাকি আসলে এটাই কলকাতা শহরের বৈশিষ্ট্য? কি মনে হয় আপনার কাছে? কিছু জিনিসপত্র হয়তো কলকাতার একঘেয়েমি সেটা থেকে গেছে আমাদের চিত্রগ্রহণের মধ্যে, সেটা চলচ্চিত্রতেও রয়েছে। সেটা যে আমি খুব সমর্থন করি তা নয়, কারণ আমার এখন গিয়ে কোথাও মনে হয় যে আমরা কলকাতা হয়তো কলকাতাবাসীরা একটু হয়তো বেশি নস্টালজিয়ায় আক্রান্ত। কলকাতার মধ্যে শুধু মিষ্টি দই বা রসগোল্লা ব্যতি রেখে বা ভিক্টোরিয়া মেমোরিয়াল ব্যতি রেখেও এত রকমের স্থাপত্য, এত রকমের কালচার আছে, সেটা আমরা জানি না। কলকাতাতে জুইশ কমিউনিটি থেকে, আর্মেনিয়ান সোসাইটি থেকে শুরু করে যে ম্যাগিন ডেভিড সিনেগগ, যেটা এজরা স্ট্রিটের কাছাকাছি আছে, থেকে চাইনিজ কালী মন্দির থেকে এত রকমের শৈল্পিক সমাগম আমাদের কলকাতাতে, এত রকমের মানুষ বাস করে, সেইটা আমরা একটা সময়ের পর থেকে রিপ্রেজেন্ট করতে ভুলে গেছি। আর এখন যেটা হয়েছে যে ওই রুটলেসনেস, যেটা আমার যে কারণে বিশেষ করে বাংলাদেশের প্রতি একটা বিরাট সম্মান আমাদের সকলেরই আছে, যে তারা তাদের শিকড়টাকে খুব সুন্দর করে বহন করে চলেছেন এবং সেটাকে কন্টেম্পোরারাইজ করছেন। তানজির, আপনি তো কলকাতায় গেছেন, হ্যাঁ, অনেকবার যাওয়া হয়েছে আমার। আপনার পছন্দের পাড়া কোনটা? আমার সবচেয়ে পছন্দ হচ্ছে কলেজ স্ট্রিট। নতুন বইয়ের ঘ্রাণ, কফি হাউসের আড্ডা, আর ট্রামলাইন ছিল, সেটি তো নাকি এখন বন্ধ হয়ে গেছে যতদূর জানে, যদি আমার ভুল না হয়। তো এটার পাশাপাশি আসলে কলকাতার মানুষ এবং ঢাকার মানুষ একে অপরের শহর নিয়ে কি ভাবছেন তারা, চলুন একবার আমরা দেখে আসি। সল্টলেকে গিয়ে আড্ডা দেই, তারপরে ভিক্টোরিয়া পার্ক আছে, তারপরে যদি আমি বা আরও যদি আমরা মোটা দাগে ধরি, কলকাতার আশপাশের জায়গাগুলো তো খুবই ভালো। তবে নিউ মার্কেট মানে মাস্ট বি যাওয়া হয়, কারণ নিউ মার্কেটটা হলো আমার পছন্দের একটা জায়গা কলকাতা শহরের ভিতরে। ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি আছে, আবক্ষ ছবি, ওই জায়গাটাতে আমি
আবারও যেতে চাই, দেখতে চাই, এবং ওই যে পাশে বসে যে চা খাওয়া ভাড়ে, এটা ভালো লেগেছে। ঢাকা শহরে যেরকম জ্যামজট আছে, কলকাতা শহরেও কিন্তু জ্যামজট আছে। আমরা বাঙালিরা মূলত যাই চিকিৎসার কারণে, তারপর ঘুরতে যাই, ফ্যামিলি সহ অনেকে যায় ঘুরতে। ঢাকা নামটা শুনে আমার খুবই ভালো লাগে, কারণ আমার মা বাবারা বলে যে তাদের পূর্বপুরুষরা ঢাকা থেকেই এসেছে। আমার বাংলাদেশে যাওয়ার খুবই ইচ্ছে ছিল। ঢাকা শহরটা আমার কাছে একটা হিউজ ইমোশন। আমার বারবারই মনে হতো যে 21শে ফেব্রুয়ারি যদি কোনো দিন একবার পারি ঢাকায় কাটাবো। এই ঢাকা শহরের সামগ্রিক পরিস্থিতিটা অনেকখানি কলকাতার সঙ্গে মানে মেশে, কিন্তু এখন বর্তমানে ঢাকা শহরের যে ধরুন যে স্থাপত্যের যে সৌন্দর্যটা ছিল, এখন তার থেকে খানিকটা আমার মনে হয়, আমার দিক থেকে ব্যক্তিগত ধারণায়, সেই স্থাপত্য কার্যটা অতখানি প্রচার বা প্রসারিত হয়নি। পরের প্রশ্নে আসি আমি তুহিন আপনার কাছে। আপনার একটা গানের লাইন আছে, শহুরে শিল্পী ভারী চৌকস, শিল্পের ঝোপঝাড়ে আপোষ, নাটক কবিতা ছোট ছোট সুখ, শহর মানে ভেঙে যাওয়া বুক। কেন আপনার মনে হয়েছে শহর মানে একটি ভেঙে যাওয়া বুক? আচ্ছা, এই গানটার লেখক হচ্ছে জিয়া রহমান জিয়া, আমাদের ব্যান্ডের এক্স মেম্বার ছিল, আমি শিরোনামহীনে থাকার সময়। তো আমরা বেসিক্যালি আর্কিটেকচারের স্টুডেন্ট ছিলাম আমরা যখন শিরোনামহীন তৈরি করি। তা আমাদের 4 জন ফাউন্ডার মেম্বার, 4 জনই আমরা আর্কিটেক্ট ছিলাম। তা সেই হিসেবে আমাদের আসলে শহরের প্রতি একটা আলাদা ভালোবাসা, একটা ফ্যাসিনেশন, শহরের ডেভেলপমেন্ট সবকিছু। তো এই গানের লাস্টে ছিল এরকম যে রাস্তায় এক ফালি নিঃশ্বাস, অন্ধ শহর ছুটে চলা বাস, হাউজিং জ্যামে আকাশ অল্প, শহর মানে গ্রামের গল্প। শহর মানে গ্রামের গল্প। আসলে আমাদের এই অঞ্চলগুলা থেকে একসময় ওই গ্রাম থেকেই জিনিসগুলা ডেভেলপ হয়ে হয়ে আজকের এই একটা জায়গায় এসছে। তার মধ্যে উপনিবেশ ছিল 200 বছরের, তার মধ্যে আবার বিভিন্ন রকম বিভিন্ন সময় বিভিন্ন দেশ বা জাতির আগমন ছিল আমাদেরকে চাপ দিয়ে বা আমাদেরকে কন্ট্রোল করে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাওয়ার একটা প্রবণতা ছিল। তা সবকিছু মিলে সেখান থেকে আস্তে আস্তে গল্প হতে হতে অনেক গল্প জমতে এখনকার শহর, তা সেই শহরকে আমরা অনুধাবন করি, আমরা অনেকখানি ভালোবাসি এই দৃষ্টিতে যে একদিন আমরা এটাকে আরো সুন্দর একটা জায়গা নিয়ে যেতে পারবো। আমি খুবই আশাবাদী কলকাতা, ঢাকা, বাংলাদেশ সবকিছু নিয়ে, এই কারণে কারণ আমাদের এত গল্প, এত ভালোবাসা, এত মায়া, এত আত্মিকতা, যেটা আসলে অন্যান্য শহরগুলোতে খুব কমই দেখা যায়। আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর আপনি একসাথে দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা প্রশ্নগুলো করার সুযোগ ছাড়বো না। আমি এবার একটু ঋদ্ধির কাছে যেতে চাই। তানজির তুহিন যেমন আসলে তার নিজের একটি গান ধরেই কথা বলছিলেন, আমি আসলে ফিরতে চাই আপনার একটি চলচ্চিত্র নিয়ে, নগর কীর্তন সেটির নাম। সেই রূপান্তরকামী একজন নারীর চরিত্রে আপনি অভিনয় করেছিলেন এবং সেই অভিনয় আপনাকে আসলে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানটুকু এনে দিয়েছে, সেটা আসলে গৌরবের একটি বিষয়। কিন্তু ঋদ্ধি, আপনি এই কাজটি করতে গিয়ে কি আপনার মনে হয়েছে যে কলকাতা শহরের অনেক অচেনা দিক আপনি নতুন করে দেখেছেন, যে দিকটি আসলে আমরা দেখিনি কিংবা সমাজ আমাদেরকে দেখতে দেয়নি? আমরা দেখেছিলাম যে ছবিটা খুব অনেক মানুষ দেখেছিলেন, তাতে আমাদের যেটা প্রাপ্তি হয়েছিল যে মানুষ কিন্তু আসলে একটা প্রেমের গল্প দেখতে গেছিলেন। কারণ মানুষের একবারও মনে হয়নি যে ছেলে ছেলেতে প্রেম হচ্ছে না মেয়ে মেয়েতে প্রেম হচ্ছে, দুটো মানুষের প্রেমের গল্প দেখতে গেছিলেন এবং সেটা কলকাতাবাসী সাংঘাতিক ভাবে উদযাপন করেছিলেন, যেটা আমাদের জন্য খুব আশাজনক। কারণ কলকাতায় এখনো একটা শহর যেখানে আমরা ভারতবর্ষের অন্যান্য শহরগুলোর দিকে যদি দেখি, সেখানে এখনো মানে আপনি যদি ইউপি দেখেন, সেখানে রোমিও স্কোয়াড তৈরি হয়ে গেছে, যে ছেলে মেয়ে প্রেম করলেও মানে লোকজন এসে বলছে যে কেন প্রেম করছো। সুতরাং অদ্ভুত একটা মানচিত্র বদল ঘটছে ভারতবর্ষে। তো সেখানে কলকাতার মতন একটা শহরে এখনো মানে রূপান্তরকামী মানুষের ভালোবাসা, মানুষ ভিড় করে হলে দেখতে যাচ্ছেন। এবং তারপরে ছবিটা দেখার পর আমরা শুনেছি যে ট্রাফিক সিগন্যালে গাড়ি দাঁড়ালে অনেক গাড়ির কাঁচ নেমেছে তাদেরকে পয়সা দেওয়ার জন্য, বা পয়সা দেওয়াটা তো উজ্জ্ব, সেটা আসল কথা নয়, তাদের চোখে চোখ রাখার জন্য, তাকে মানুষের মর্যাদাটুকু নিয়ে দেওয়ার জন্য। কারণ আমাদের সমাজ সেই ভয়টা ঢুকিয়ে রেখেছিল যে যারা ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকেন পয়সা নেওয়ার জন্য, তারা বোধহয় ভয়াবহ। তাদের রাগ বা তাদের যন্ত্রণা বা তাদের কষ্টটা কোথা থেকে, তাদেরকে আমরা এক ঘরে করে বছরের পর বছর রেখেছি বলে, তাদেরকে মানুষের মর্যাদা দিইনি বলে। তো সেইটা ছবিটা সেই ভয়টা বা সেই ভুল ধারণাটা অনেকটা ভেঙেছে। ঝটপট প্রশ্ন করবো, ঝটপট উত্তর দিতে হবে। কলকাতা বললে আমরা ভাবি গড়িয়াহাটার মোড়, মিনি মিনি বাস বাস। ঢাকা বললে কোন গান মনে পড়ে আপনার? ঢাকা বললে আমার মনে করে যে ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইলো,
লাল লাল নীল নীল বাতি দেখে মনে আছে, এটা ছোটকালে ওই দুলেন গিয়ে টেলিভিশনে শোনাবেন নাকি সিনেমায় গানটা কেমন ছিল, সুরটা মনে আছে? গানটা ছোটকালে এরকম ছিল, ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে, ওরে লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে। আহা। কাজের জন্য আপনাকে নিশ্চয়ই ঢাকার বাইরে অনেক যাতায়াত করতে হয়, কিন্তু তখন কোন বিষয়টি ঢাকার বিষয়ে সবচেয়ে বেশি মিস করেন আপনি? ঢাকা আমি আমার মাকে মিস করি। এই যে গানটা বিষয়ে কথা বলছিলাম, আপনার শহর মানেই গ্রামের গল্প, আর ঢাকা শহর মানে কিসের গল্প? ঢাকা শহর মানে হচ্ছে জলাবদ্ধতার গল্প। আপনি তো বুয়েটের ছাত্র ছিলেন, আড্ডার প্রিয় জায়গা কোনটি আপনার আড্ডা দেওয়ার জন্য? আমার আড্ডার প্রিয় জায়গা হচ্ছে আমার ফ্যাকাল্টির যে প্লিন্থটা, আর্কিটেকচার ফ্যাকাল্টির প্লিন্থ, ওই প্লিন্থটা। নিজের কোন গানকে ঢাকা শহরের জন্য উৎসর্গ করতে চান? নিজের জাহাজি গানটাকে আমি ঢাকা শহরের জন্য উৎসর্গ করতে চাই। এবার ঋদ্ধির পালা, ঋদ্ধির কাছে যায়। ঋদ্ধি, আপনি প্রস্তুত তো? বলুন। কলকাতা বললে কোন গান কিংবা কোন কবিতা কিংবা কোন সংলাপটি আপনার সবার প্রথমে মনে আসে? কবিতা বলতে সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতির শহরের অনেকগুলি কবিতার কথা মনে পড়ে যায়, আর গান বলতেই যেটা মনে পড়ে সেটা হচ্ছে কবির সুমনের চেনা দুঃখ চেনা সুখ, চেনা চেনা হাসি মুখ, চেনা আলো চেনা অন্ধকার। আমারও। আর কলকাতা শহরের বাইরে গেলে কোন জিনিসটাকে আপনি সবচেয়ে বেশি মিস করেন? আপনাকে তো প্রায় যেতে হয়। তো একটা তো বাড়ি, আমার মনে হয় যে কোনো মানুষ নিজের বাড়ি তো মিস করবেই। আর একটা হয় যে আমার দ্বিতীয় হচ্ছে খাবার, ডেফিনেটলি খাবার, এটা বলতেই হবে। সেটা দুই বাংলারই, সেটা কলকাতা বা বাংলাদেশ যেটাই হোক, আমার মনে হয় এরকম রান্না বা এরকম মানে জিভের স্বাদ এটা পৃথিবীতে কোথাও নেই, অসম্ভব একটা ব্যাপার। কফি হাউসের আড্ডা নাকি ধর্মতলার ব্যস্ততা, কোনটা পছন্দ আপনার? হ্যাঁ, এখনো বলবো কফি হাউসের আড্ডা। মানে সেটা আমাদের জেনারেশন এসে অনেকটাই বদলে গেছে, কিন্তু তাও এখনো জায়গাটাতে গেলে বোঝা যায় ইতিহাসটা কিরকম ছিল। একটা শহর আসলে সবার জন্য হয়ে ওঠার পেছনে কোন বিষয়টা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ? শিক্ষা এবং নিজের ইতিহাসকে ধরে রাখতে পারার ক্ষমতা। আপনিও তো ঢাকায় গেছেন বহুবার, হ্যাঁ, আপনার চোখে ঢাকা কেমন আসলে? আমি তো ঢাকায় 7-8 বার গেছি। ঢাকা আমার কাছে আশ্চর্যের শহর, যে শহরে শুধু আমি গল্প শুনে বড় হয়েছিলাম। যখন প্রথমবার যাই অবাক হয়ে যাই যে এই শহরের প্রত্যেকটা পাড়ার নাম আমি জানতাম। ঋদ্ধি, আপনার কি মত? আপনি তো অনেকবার ঢাকায় গিয়েছেন, তাই না? অনেকবার না গেলেও 3 থেকে 4 বার যাওয়ার সুযোগ হয়েছে। আসলে আমি যেহেতু বড় হয়ে উঠেছি নাট্য পরিবারে, তো আমরা সেলিম আল দ্বীনের 2টো নাটক মঞ্চস্থ করেছিলাম। একটা হচ্ছে হারগাজ আর একটা হচ্ছে প্রাচ্য। সব মিলিয়ে আমার যেটা সবথেকে বেশি ঢাকায় যাওয়ার পর যেটা আমার প্রতিবার যেটা আমাকে টেনেছে, সেটা হচ্ছে 2টো জিনিস। একটা হচ্ছে ওখানকার মানুষের নিজেদের ইতিহাস সম্বন্ধে সচেতনতা, এবং দ্বিতীয় হচ্ছে তাদের বাংলাদেশের ইউথকে আমার মনে হয় সেটা কিন্তু ভারতবর্ষে কোথাও বাংলাদেশের মতন ইউথ স্পিরিট বা তাদের যে মানে যৌবনের যেটা আমরা মানে গল্প কথায় পড়ে থাকি আর কি, সেইটা আমার মনে হয় বাংলাদেশের ইউথের মধ্যে, নবীন জনতার মধ্যে সেটা রয়েছে। সেই সচেতনতা রয়েছে এবং ক্ষমতাকে প্রশ্ন করার, বারবার ক্ষমতার চোখে চোখ রেখে প্রশ্ন করার সাহস তাদের রয়েছে, যেটা সত্যি ভারতবর্ষে আমার মনে হয় কোথাও নেই। কলকাতা ও ঢাকার মানুষদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে নিজেদের শহর নিয়ে তারা কি ভাবছেন। চলুন শুনে আসি। আমরা যেভাবে বড় হয়েছি তখন পরিবেশটা এখন অন্যরকম ছিল, তো সাংস্কৃতিক পরিবেশ, তার সঙ্গে প্রতিবাদ, প্রতিরোধ, মিছিল, এই সব নিয়েই কলকাতা। কলকাতাতে এরকম দেখতে ছিল না, আটপৌরে একটা শহর ছিল, অনেক ঐতিহাসিক গুরুত্বওয়ালা, বাট সেই জায়গাটা একটা দৃশ্যদূষন্ত হয়েছে। এখন যে নতুন স্ট্রাকচারগুলো হয়, ক্যাপিটালিজমের ভয়ঙ্কর বাড়বাড়ন্ত, সেইটার সাক্ষী হচ্ছি আমরা, যেটা আমরা ছোটবেলায় দেখিনি। আগের ঢাকাতে অনেক প্রাণোচ্ছল ছিল, মানুষের সাথে সবার সাথে সবার একটা সম্পর্ক ভালো ছিল, বাট এখন ব্যস্ততার কারণে এখনকার ঢাকাতে সবাই যন্ত্র মানব হয়ে গিয়েছে। আর ঢাকার সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে সংস্কৃতি। বাংলাদেশে যদি কেউ ঘুরতে আসে, আমি আহসান মঞ্জিলের কথা বলবো, তারপর হচ্ছে 32 নম্বর বাড়ির কথা বলতে পারি, তো তারপর স্মৃতিসৌধে যেতে পারে, পুরনো ঢাকায় যেতে পারে। তুহিন, আপনার কাছে ফিরি। ঋদ্ধি যে কথাটা বললেন, আপনি আসলে কলকাতার মানুষ তো বাংলা ভাষায় কথা বলে, ফলে ঢাকা থেকে আপনি কলকাতাকে কিভাবে দেখেন? হ্যাঁ, কারণ কলকাতার প্রতি আগ্রহ ছোটকাল থেকেই, কারণ একটা রহস্য, একটা মিস্ট্রিয়াস শহর। এগ রোল, এগ মাটন রোল, বিভিন্ন মজার খাবার, সুন্দর সুন্দর রাস্তা, মেট্রো, ট্রাম, তারপর ধর্মতলার ওখানে স্টেডিয়াম, মার্কেট, সবকিছু মিলে একটা অদ্ভুত সুন্দর একটা জায়গা। এসপ্লানেটো, তারপরে আপনাদের মেমোরিয়াল গুলি, পার্কগুলি। তো ঢাকার কলকাতার দুইটা সবই এক,
আমাদের ভাষার তো উচ্চারণগত একটু পার্থক্য, সেটা এমন কিছু না, কিন্তু আকাশ বাতাস, মানুষজনের কথা বলা, আন্তরিকতা, নিজেদের মধ্যে যে আত্মিকতা, এগুলো সবকিছুই একই রকম। কলকাতা সবসময় আমার কাছে একটা খুব ভালোবাসার জায়গা। ঋদ্ধি আপনার কাছে জানতে চাই, ঢাকা এবং কলকাতা দুটো শহরকে আমরা বলি তিলোত্তমা, আসলে কতটা? এই রে, সেটা খুব কঠিন একটা প্রশ্ন। আসলে আমরা যতটা ভাবতে চাই আর যতটা আমাদের মানে ভাবনার মধ্যে একটা ব্যাঘাত ঘটে যায়, সেটা হচ্ছে রাজনীতি চলে আসে। সুতরাং আমরা তো মানে রাজনীতি মানে আমি দলীয় রাজনীতির কথা বলছি, মুক্ত রাজনীতির কথা নয়। সুতরাং সেই তিলোত্তমাকে নিয়ে আমরা যারা গর্ব করি, সেই তিলোত্তমাকে কি তিলোত্তমার মতন রাখতে দেওয়া হচ্ছে? বা বা মিথ্যের রাজনীতি বা হিংসার রাজনীতি যেভাবে ঢুকে পড়ছে সেই তিলোত্তমার উপর আক্রমণ করার জন্য, তো সেইটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে রাখতে হবে বলে আমার মনে হয়। না হলে এই নামের কোন রকমের সার্থকতা বজায় রাখা সম্ভব না, শুধুমাত্র নস্টালজিয়ার উপর বেস করে। আর সে ঋদ্ধির কথার প্রসঙ্গে এবং তানজিরের প্রশ্নের প্রসঙ্গ ধরে আমি তুহিন ভাই আপনার কাছে আসি। আপনার কি মনে হয় ঢাকা শহর কতটা মানবিক, কতটা তিলোত্তমা? আমাদের এই এশিয়ান কালচারে কলকাতা, বাংলাদেশ দেখবেন যে আমাদের ডেনসিটি, মানুষের যে ঘনত্ব, এটা প্রচুর। এবং এই ঘনত্বের সঙ্গে সঙ্গে আমাদের যে বেড়ে ওঠা আমাদের শহরের নগর পরিকল্পনা বা শহরের পরিকল্পনা, সেই জিনিসগুলা গত 50-60 বছরে আমাদের বাংলাদেশে ওইভাবে আমরা সঠিক শক্তিশালীভাবে এগিয়ে নিয়ে আসতে পারিনি, যেটা হয়তো আমাদের আরো সামনে নিয়ে আসা দরকার। দাদা যেমন বললেন যে রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা পূর্ণভাবে মুক্ত না, সেই মুক্তির জায়গাটা আমরা সবসময় খুঁজতে থাকছি এবং আশা করি কোনোদিন আমরা মুক্ত হব। মুক্ত হয়ে আমরা সবার সঙ্গে একসঙ্গে কাঁধ মিলিয়ে আরো বড় করে, সুন্দর করে শহরটাকে, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। তুহিন ভাই আপনাকে ধন্যবাদ, ঋদ্ধি আপনাকে ধন্যবাদ। তানজির, আসামের ছোট শহর থেকে যখন প্রথমবার কলকাতায় আসি, বাবাকে ওই পিসিও আছে না যে ফোন করে, পিসিও থেকে বাবাকে ফোন করে বলেছিলাম, জানো এই বিশাল শহরের রাস্তায় এত আলো, এত আলো, এখানে কারো টর্চ প্রয়োজন হয় না, এখানে কারো টর্চ কাজে লাগে না। সেই আমার কলকাতার আলোয় চোখ ধাঁধানো শুরু, আর তারপর থেকে তো এখন সয়েই গেছে। আপনার কেমন ছিল ঢাকায় প্রথমবার? আমি যখন প্রথমবার ঢাকায় আসি, আমি তো আসলে পাহাড়ি শহর রাঙামাটি থেকে এসেছি, ফলে ঢাকা শহরের যে এত বিশাল বিশাল দালান কোঠা, এগুলো দেখে আমার আসলে চোখ ছানা পড়া। আর আমি টেলিভিশনে যেরকম ঢাকাকে দেখেছিলাম না, সেই ঢাকাকে আসলে সব দিকে খুঁজছিলাম, ওই দৃশ্যগুলো খুঁজছিলাম। সমর সেনের নাগরিক কবিতার কে উদ্ধৃত করে বলতে চাই, মহানগরীতে এলো বিবর্ণ দিন, তারপর আলকাত্রার মতো রাত্রি। এই অমলমধুর সম্পর্ক যেটা আমরা বলি, কলকাতার সাথে আমারও কিছুটা সেরকমই। ওই যে গানে বলে না, পালাতে চাই যত, সে আসে আমার পিছু পিছু। একদমই একদমই সেই অবস্থা। প্রাণের শহর ঢাকা, ভালোবাসার শহর কলকাতা, আর মাঝে মাত্র কয়েকশো কিলোমিটারের দূরত্ব। কত মিল, তারপরও একে অপরের কাছে কতটা অচেনা। সুপ্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের এবারের আয়োজন? আর পাশের দেশের মানুষ যদি আপনার শহরে বেড়াতে আসেন, তাকে কোথায় নিয়ে যাবেন জানান মন্তব্যে। দেখা হবে পরের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আলোচনায় থাকুন, সংলাপে থাকুন, আর নিজেদের কথা নিজেরা বলুন। কত প্রশ্নের বনে হারিয়ে জড়িয়ে বোঝে না তবুয়ে মন, শান্ত নিবিড়ে পথে হেঁটে কাটে সারাদিন সারাক্ষণ। শূন্যের পরে খুঁজেছি তোমায়, অসীমের পথে তুমি হও বলে সবে প্রাণ দিয়েছিল সবে অনুগামী। তুমি আভাস হয়ে আসা, হতাশা মুখের হাসি, কত আদরে ভালোবেসেছি তোমার ওই মিষ্টি হাসি।